তখন কেবল শীতের শুরু। চারিদিকে একটু একটু করে কুয়াশা পড়তে শুরু করেছে। আমি আর অনিমেষ ট্রেন থেকে নেমে আলিপুরের উদ্দেশ্যে হাঁটতে থাকি। তখন সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের পথ, তাই একটু সাবধানেই পা ফেলতে হচ্ছে। আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না অনিমেষ। কোন বিষয়টা বলতো? আরে এই শঙ্কর আর অরুণার কাজটা দেখেছিস? শহরের এত হোটেল রেস্তোরাঁ রেখে এই বনে বাজারে এসে জুটেছে, ফলে কিনা এই বনের ভিতরে একটা কটেজে আমরা আড্ডা মারবো। যার যেমন মন, আমরা চারজন এত পুরাতন বন্ধু। ওরা যখন এই জায়গাটা কথা বলেছে, আমরা তো না করতে পারি না। তবে যাই বলিস, আমার কাছে কিন্তু বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে। আরে দূর রাখ তোর ইন্টারেস্টিং। কোথায় একটা 5 স্টার হোটেলে গিয়ে সব বন্ধুরা মিলে আড্ডা মারবো তা না, এইখানেই বন বাজারে বসে মশা মাছি তাড়াচ্ছি। আরে রাগ করিস না, দেখ আমার মন বলছে আমাদের এই আয়োজনটা অনেক ভালো হবে। আমরা 4 বন্ধু মিলে অনেক আনন্দ করব। তোরা পুরাতন বন্ধু, আর অনেকদিন সবার সাথে দেখা সাক্ষাৎ নেই বলেই রাজি হলাম, না হলে আমি কোনোদিনই এই বনবাজারে আসতাম না। শঙ্কর 2 দিন আগেই আমাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশনটা পাঠিয়ে দিয়েছিল, তাই সেই অনুযায়ী পথ চলতে আমাদের খুব একটা বেগ পেতে হয়নি। তবে খানিকক্ষণ হাঁটার পরেই বুঝতে পারলাম আশেপাশে কোনো ঘর বাড়ি বা লোকালয় নেই, যাকে বলে গ্রামের ঘন গভীর বন। আমার কিন্তু এখন একটু বেশি ভয় করছে রে অনিমেষ। একে তো গ্রামের পথ, তার উপর আবার এত ঘন ঝোপঝাড় আর বনবাদার। না জানি কোন ঝোপের আড়ালে তোর ডাকাত ওত পেতে বসে আছে। না রে, এই যে পথ, তাতে মনে হচ্ছে এখান দিয়ে খুব একটা লোক চলাফেরা করে না, তাই চোর ডাকাত ওত পেতে থাকারও কোনো প্রশ্ন আসে না। গুগল ম্যাপ অনুযায়ী আর মাত্র কিছুটা পথ গেলেই আমরা ওই কটেজে পৌঁছে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি পা চালিয়ে চল, শরীরটাকে যে আর টানতে পারছি না। আমরা তখন বনের মাঝে সেই কটেজের সামনে পৌঁছালাম। তখন রাত বেশ খানিকটা হয়ে গেছে। চারদিকে একটানা ঝিঝি পোকা ডেকেই যাচ্ছে। কটেজের দরজাটা দেখলাম ভেতর থেকে বন্ধ করা। শঙ্কর, অরুণা, দরজা খুল, আমরা এসেছি। 2 মিনিট পরে ক্যাচ করে ভয়ঙ্কর এক শব্দ হলো, আর তার সাথেই দরজা খুলে গেল। দেখা গেল অরুণা আর শঙ্কর দাঁড়িয়ে আছে। তোরা এসে গেছিস, আয় ভিতরে আয়। জানিস, তোদের জন্য সেই কখন থেকে ঘড়ির দিকে তাকিয়ে আছি, কিন্তু তোদের তো কোনো দেখাই নেই। থাম তো, তোদের উপর বড্ড রাগ হচ্ছে আমার। বন্ধুরা মিলে আড্ডা যখন মারবো তখন শহরে গিয়ে মারলেই পারতিস। এমন গ্রাম্য বনবাজারে আসার কি দরকার ছিল? আরে, গ্রামের পরিবেশে আলাদা ফিল পাওয়া যায়। এমন নিরিবিলি শান্ত পরিবেশ তুই কোথায় পাবি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন যা ঘরে যা। বেজায় কষ্ট হয়ে গেছে তোদের এই কটেজে আসতে। বছরখানেক আগে অরুণা আর শঙ্করের বিয়ে হয়, তবে এতে আমাদের বন্ধুত্বের কোনো ঘাটতি হয়নি। সেই বিয়ের রাতে আমরা একত্র হয়েছিলাম। এরপর আজকে সুযোগ হলো। হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আড্ডায় বসে গেলাম 4 বন্ধুরা মিলে। মাঝে মাঝে আকিলেশের জন্য বেশ কষ্ট হয় বুঝলি। ছেলেটা সেই কবে থেকে চাকরির জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কবে যে ওর ভাগ্যের শিখেরা ছিঁড়বে তাই বুঝতে পারছি না। আর রাহুলের কি অবস্থা রে? সেই যে বিদেশ গেল, এরপর থেকে তো আর কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওইটাই, বিদেশে যাওয়ার পরে আমাদের সাথেও আর কোনো যোগাযোগ হয়নি। অনেক রাত পর্যন্ত আড্ডা মারলাম আমরা। এরপরে অরুণাকে ঘরে রেখে 3 বন্ধু মিলে একটু বাইরে বের হলাম। অন্ধকার রাত, একটা ঝোপের পাশে দাঁড়িয়ে 3 জনে সিগারেটের অগ্নিসংযোগ করলাম। এবার বল শঙ্কর, তোর বিবাহিত জীবন কেমন যাচ্ছে? না রে, ভালো যাচ্ছে না। কত ইচ্ছা ছিল একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো, কিন্তু কি হলো দেখ। কেন এ কথা বলছিস কেন? আমাদের অরুণা কি কম সুন্দরী নাকি? শঙ্কর কথাটা শেষ করেছে মাত্র হঠাৎ মনে হলো কাছেই কোনো একটা মেয়ে কান্না করছে। খুব ক্ষীণ কণ্ঠে সেই কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। শঙ্কর, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ কান্না করছে না? হ্যাঁ, আমিও তো শুনলাম কোনো একটা মেয়ের গলা, কিন্তু এই গভীর বনে মেয়ে আসবি কোথা থেকে? আমি যতদূর জানি তাতে আশেপাশে তো কোনো লোকালয় নেই, কিন্তু তাহলে শোন, কান্না যখন শোনা গিয়েছে তখন নিশ্চয়ই আশেপাশে কেউ আছে। চল আমরা একটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল তো গিয়ে দেখি কি হয়েছে। আমরা ঝোপঝাড় ভেঙে 3 জনে এগিয়ে গেলাম সামনে। হঠাৎ কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম সামনে একটা ছোট্ট ভাঙ্গা ঘর।
ঘর? এখানে কটেজ বাদে আরো ঘর আছে? আমার তো জানা ছিল না। খালি ঘরটাই দেখলি, আর কিছু দেখলি না? ভাঙ্গা ঘরের জানালা থেকে একটা হাত ঝুলে আছে, তাকিয়ে দেখ। ওরা বিস্ময় ভরে তাকিয়ে দেখল চাঁদের আলো কুয়াশার চাদর ভেদ করে জানালার কাছে পড়েছে, আর সেই জানালা থেকে বের হয়ে আছে একটা হাত। খানিক পরপর সেই হাতটা নড়ে উঠছে, আর একটা চাপা কান্নার শব্দ ওখান থেকেই ভেসে আসছে। তার মানে ওই ভাঙ্গা করে কোনো মেয়ে থাকে? কিন্তু কি করে? তার আগে চল ওর কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি, তারপর সব জানা যাবে। আমরা একটু একটু করে ওই ভাঙ্গা ঘরের দিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই যা দেখলাম তাতে বুকটা কেঁপে উঠল। জানালার ওপাশে একটা মেয়ে দাঁড়িয়ে, তার মুখ হাত পা ছিন্ন ভিন্ন। মনে হচ্ছে কেউ যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে ও সারা শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মেয়েটা বিড়বিড় করে কি যেন বলছে। কে আপনি? আর এই বনে কি করছেন? কি করে এলেন? আমাকে মুক্ত করো, আমি সুন্দরী, আমি কুৎসিত না, মুক্ত করো আমাকে। অনিমেষের কথার কোনো উত্তর দিল না ওই দামিনী নামের বন্দি মেয়ে। তার মুখে কেবল একটি কথা, তাকে মুক্ত করো। অনিমেষ, মেয়েটাকে মুক্ত করে দে, তারপর হয়তো আমাদেরকে সবকিছু খুলে বলবে। ভাঙ্গা ঘরের দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। অনিমেষ আর শঙ্কর গিয়ে অনেক কষ্টে সেই তালা ভেঙে মেয়েটাকে বের করলো। এবার খুলে বলুন, কিভাবে আপনি এখানে এলেন? আর আপনার বলা ওই কথাগুলো রহস্যই বা কি? শঙ্কর কথাটা শেষ করা মাত্র আমাদের পিছনে খচখচ করে একটা শব্দ হলো। চমকে আমরা তিনজনেই পিছনে তাকালাম, আর যা দেখলাম তার জন্য আমরা তিনজনের কেউই প্রস্তুত ছিলাম না। আমাদের সামনে দাঁড়িয়ে আছে অরুণা, তবে এই অরুণাকে আমরা ঠিক মিলাতে পারছি না। ওর গোটা শরীর ঠিক থাকলেও মুখটা কেমন যেন দামিনীর মতো। এগি অরুণা, তোমার এমন অবস্থা হয়েছে কি করে? তোমার মুখেই দামিনীর মতো কেন? শঙ্কর এই কথাটা বলে পিছনে দামিনীর দিকে তাকালো, কিন্তু কোথায় সেই দামিনী? পিছনে কেউ দাঁড়িয়ে নেই। সেই ক্ষত বিক্ষত মেয়ে দামিনীকে কোথাও দেখা গেল না। এগি দামিনী, দামিনী কোথায় গেল? আমাদের পিছনেই তো দাঁড়িয়েছিল। হঠাৎ শঙ্কর কিছু বুঝে ওঠার আগেই অরুণার এক তীক্ষ্ণ গলা ভেসে এলো। এমন কণ্ঠ আমরা কোনো দিনই শুনিনি। আমি কুৎসিত না, আমি সুন্দরী, আর তুই আমায় কুৎসিত বলেছিস। আমি তোকে শেষ করে ফেলবো, আমি তোকে এক্ষুনি শেষ করে দেব। বলতে না বলতেই বিদ্যুৎ বেগে অরুণা এসে ঝাঁপিয়ে পড়ল শঙ্করের উপর। এক হাত দিয়ে শঙ্করের গলা চেপে ধরে উপরে তুলে নিল। অরুণার হাত ক্রমশ লম্বা হয়ে যেতে থাকে, সেই সাথে উপরে উঠে যেতে থাকে শঙ্কর। না অরুণা, অনিমেষ, আমাকে বাঁচা, তোরা বাঁচা আমাকে, আমাকেও মেরে ফেলবে। আমি আর অনিমেষ তখন দিকবিদিক হারিয়ে কেবল ছুটছি। কি করব বুঝে উঠতে পারছি না, কিভাবে শঙ্করকে বাঁচাবো কিছুই বুঝতে পারছি না আমরা। হঠাৎ পিছনের ওই ভাঙ্গা ঘরের ভিতরে একটু কাগজ পেলাম। সেখানে ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে লেখা আছে, আমি কুৎসিত না, আমি সুন্দরী। কাগজটা নিয়ে আমি ছুটে বের হয়ে এলাম, আর কাগজের দিকে তাকিয়ে সজোরে বলতে লাগলাম, ও মাই গড, এবার মনে হচ্ছে আমি কিছু কিছু বুঝতে পারছি। দামিনী এই পৃথিবীর অনন্য এক মেয়ে, সে কখনো কুৎসিত না, সে সুন্দরী, দামিনী সুন্দরী। আমার কথাটা শুনে অরুণার হাতটা একবার কেঁপে উঠল। আমি ক্রমশ কাগজে লেখা কথাটা বলতে থাকলাম। আমার ইশারায় অনিমেষও কথাটা বারংবার বলতে লাগলো, আর তাতেই কাজ হলো। দেখা গেল অরুণা কিছুক্ষণের ভিতর শঙ্করকে নামিয়ে এনেছে। দামিনী কখনো কুৎসিত না, দামিনী সুন্দরী। এক সময় শঙ্করও বলতে শুরু করে এই কাগজের লেখার কথাগুলো, আর এতে কিছু সময়ের ভিতরেই অরুণার দেহ পরিবর্তন হয়ে ঠিক আগের মতো হয়ে যায়। তার দেহের সেই কুৎসিত রূপ ভ্যানিশ হয়ে যায়, আর অরুণা ঠিক হয়ে যায়। কি রে, তোরা এত রাতে বাইরে বসে আছিস যে, আর আমি একা একা কটেজে বসে তো বোর হয়ে যাচ্ছি। হ্যাঁ, না মানে একটু দেরি করে ফেললাম, তাই না? আচ্ছা তুই যা, আমরা এখনই আসছি। আচ্ছা, দেরি করিস না, অনেক রাত হয়েছে কিন্তু। অরুণা চলে গেলে শঙ্কর আমার কাছে এসে বলল, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো অরুণা, কিন্তু ওর কিছুই মনে নেই। তারপরেই দামিনী মেয়েটা কোথায় গেল? ভোজবাজের মতো কেমন যেন ভ্যানিশ হয়ে গেল। ওটা দামিনী নয়, বরং দামিনীর আত্মা ছিল। হয়তো জীবিত থাকাকালীন কুৎসিত বলে ওকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, আর এই এক ঘরে বসে ওর প্রাণটা যায়। এতে করে ওর আত্মা এই ঘরের ভিতরে বন্দী হয়ে পড়ে। কিন্তু দামিনীর এই অবস্থার সাথে শঙ্করকে মৃত্যুর মুখে ফেলার কি সম্পর্ক ছিল? চেহারা নিয়ে কুৎসিত শব্দ শুনে শুনে যার মৃত্যু হয়েছে, সে নিশ্চয়ই অন্য কাউকে কুৎসিত বলা হোক এটা সহ্য করবে না। খানিক আগে শঙ্কর আমাদের সামনে বলেছে যে অরুণার চেহারা ওর বেশি একটা পছন্দ না, আর এর জন্যই মুক্তি পেয়ে দামিনী প্রথমে শঙ্করকে মারার চেষ্টা করেছে। আসলে ভুলটা আমারই। কুৎসিত বলে কোনো শব্দ নেই, সবকিছু তো সৃষ্টিকর্তারই সৃষ্টি। তার সৃষ্টি কখনো কুৎসিত হতেই পারে না। হ্যাঁ, আশা করি আজকের ঘটনার পর তুই বুঝতে পারবি সবকিছু। হ্যাঁ রে, এতদিন আমি কেবল অরুণাকে অবহেলাই করেছি, কিন্তু আজকে আমি যে শিক্ষা পেলাম তাতে আমি আজ থেকে ওকে যোগ্য সম্মান দেব। আমাদের মাধ্যমে দামিনীর আত্মার মুক্তি হয়ে যায়। পরদিন খুব সকালে আমরা 4 জন বন্ধু বেরিয়ে পড়লাম নিজ নিজ গন্তব্যে। শুধু পুরনো এই কটেজের স্মৃতি গেঁথে রইল সারা জীবনের মতো।